হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি আরআরবি এনটিপিসি 2025-এর যে সিবিটি অন এক্সামিনেশনটা হয়েছিল সেখানে আসা পলিটির বিভিন্ন কোশ্চেন্সগুলো আমরা দেখব। এটা আমরা 40টা করে কোশ্চেন্স দেখব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম। আশা করি গোটা পাঁচেক পার্টের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো। আর তোমরা তো জানোই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওগুলো চলছে তার মধ্যে আমরা মোটামুটি 100 কোশ্চেন কমপ্লিট করে ফেলেছি অলরেডি। এবং পরের যে কোশ্চেনগুলো আসবে আমরা পার্ট 4 থেকে শুরু করে পার্ট 6 পর্যন্ত আমি চেষ্টা করবো 40টা বা 45টা করে কোশ্চেনের মাধ্যমে টোটাল ব্যাপারটাকে কমপ্লিট করে দেওয়ার, যাতে তোমাদের যাবতীয় যে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত যে ভয়ভীতিগুলো বা কীরকম কোশ্চেন এসেছিলো, এবং তার সাথে আমি তো এক্সট্রা ডিটেলসগুলোও আলোচনা করছি যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। যেহেতু এনটিপিসি ইউজি এক্সামের বেশি দিন সময় বাকি নেই, আমি চেষ্টা করব সমস্ত কিছু এই খুবই তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে আশা করি সব কিছুই তোমার হাতের কাছে পেয়ে যাবে এবং সেগুলো তোমাদের কুইক রিভিশনের জন্য সাহায্য করবে। এছাড়া আশা করি তোমরা তো কারেন্ট অ্যাফেয়ার্সের কম্পাইলেশন পড়ছো, যেগুলো যার কাছে মানে যে যেখান থেকেই পড়ো না কেন বা যার কাছে যে নোটসই থাকুক না কেন, চেষ্টা করো লাস্ট 6 মান্থসে কারেন্ট অ্যাফেয়ার্সে একদম ঠোঁটস্থ তৈরি করার, এবং তার সাথে যত পারো কোশ্চেন প্র্যাকটিস করো, কনসেপ্টের কোশ্চেন প্র্যাকটিস করো, কোশ্চেন্সের সাবজেক্টগুলো যেগুলো রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স অতটা আসছে না, বাট এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো একদম ডেপথে গিয়ে পড়ার, যাতে কোশ্চেন্সগুলো সলভ করতে পরীক্ষা হলে তোমরা ফাম্বল না হও। আর এছাড়া ম্যাথ রিজনিং তো আশা করি তোমরা প্র্যাকটিস করছোই। তো চলো ভিডিও কন্টিনিউ করি, লেট স্টার্ট। তো মোটামুটি আমাদের ফার্স্ট কোশ্চেন চলে আসছে এটাই যে হুইচ ফান্ডামেন্টাল রাইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002 স্পেসিফিক্যালি ফর দ্য চিলড্রেন। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাচ্চাদের জন্য কোন মৌলিক অধিকার গ্রহণ করা হয়? ঠিক আছে, তো এখানে যে কোশ্চেন অ্যান্সার, যেটা অ্যাকচুয়ালি রেলওয়ের যে আরআরবি বোর্ড ওয়াইজ যে কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনে, সেখানে কোশ্চেন অ্যান্সার আমরা দেখছি যে কি, রাইট অফ দ্য চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। তো শিশুদের জন্য বিশেষ করে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য ফ্রি এবং কম্পালসারি এডুকেশন চালু হয়েছিল। এটা ফান্ডামেন্টাল রাইটে অ্যাড হয়েছিল, মানে এফআরএ অ্যাড হয়েছিল। এফআরএ যে আর্টিকেলটা অ্যাড হয় সেটা হচ্ছে কি আর্টিকেল 21A, এবং ডিপিএসপিতে তার জন্য যে আর্টিকেলটা অ্যাড হয় সেটা হলো 45। ডিপিএসপিতে যে আর্টিকেলটা তার জন্য অ্যাড হয়েছিল সেটা ছিল 45। তো 86 অ্যামেন্ডমেন্টের টোটাল 3টে আর্টিকেল অ্যাড হয়, ডিপিএসপিতে 2টো, এখানে 21A এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটে অ্যাড হয়েছিল, আর টিপিএসপিতে হয়েছিল 2টো, একটা হলো 45 আর একটা হলো 51A। তো 51A তোমরা তো জানোই 51A কি। 51A হলো ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়। এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য যে এই যে 42 অ্যামেন্ডমেন্টকে আমরা বলে থাকি মিনি কনস্টিটিউশন, এটাও এই কোশ্চেনের মধ্যে এসেছে। 42 অ্যামেন্ডমেন্টকে এটা অ্যাকচুয়ালি 42 অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়। তো 42 অ্যামেন্ডমেন্ট যখন আসবে তখন তাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এটা অ্যাকচুয়ালি 83 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়। তো যাই হোক, তারপরে চলে আসছে কি যে মোটামুটি কোশ্চেনে এটাই গেলো যে রাইট টু চিলড্রেন, এখানে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য এই জিনিসটা বলা হয়েছে। তো এখন এটা এসেছিলো কবে? এসেছিলো যখন 16 তারিখে এসেছিলো, 16ই জুনে এসেছিলো। কোন শিফটে এসেছিলো? ফার্স্ট শিফটে এসেছিলো। 96% ছেলে ক্যান্ডিডেট রং করেছে, আর রাইট করেছে। রং করেছে কত? 1.28%। তারপরে কোশ্চেনে চলে আসছি। তারপরে কোশ্চেন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেজর ট্যাক্স রিফর্ম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য 10M1 অ্যামেন্ডমেন্ট। এখন এখানে কতগুলো অ্যামেন্ডমেন্ট, যেগুলো 100-র পরে যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল সেটা সম্পর্কে আমি ডিটেলসে যাব। প্রথমে যেটা যে 101তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেটা কী ছিল? সেটা কবে হয়েছিল? যদি সেটা বলে জিএসটি সংবিধান, এটাকে জিএসটি বলা, এটা 1 জুলাই 2017 এই সংবিধানটা এটা চালু হয়েছিল, জিএসটি চালু হয়েছিল। এবং এটাকে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি 101তম হলো। এবার যদি যে কটা ইম্পর্টেন্টগুলোর মধ্যে, যেমন 102তম সংবিধান সংশোধনী, 102তম সংবিধান সংশোধনীতে অনগ্রসর শ্রেণীকে সাংবিধানিক স্ট্যাটাস দেয়, মানে জাতীয় অনগ্রসর যে ওবিসি যে রয়েছে, যে ঠিক কমিশন আছে, তাকে সাংবিধানিক স্ট্যাটাস দেওয়া হয় 102তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে।
এবং 103তম সংবিধান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা ওই ইডাব্লিউএসদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়, ইডাব্লিউএসদের 10% রিজার্ভেশন কথা বলা হয়। একশো চারতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি বলা হয়, 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলা হয় লোকসভা এবং রাজ্যসভা বিধানসভাতে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ 70 বছর থেকে বাড়িয়ে 80 বছর করা হয় এবং অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণটা বাতিল করা হয়। মানে লোকসভা, রাজ্যসভা অ্যান্ড ওই স্টেট অ্যাসেম্বলি, এদের রিজার্ভেশনের টাইমটা এসসি এসটিদের জন্য 70 থেকে 80 করা হয়, 80 বছর করা হয় এবং ওই অ্যাংলো ইন্ডিয়ানদেরকে বাদ দেওয়া হয়। অ্যাংলো ইন্ডিয়ান যেটা অ্যাকচুয়ালি ওই লোকসভাতে 2জন রাষ্ট্রপতি নমিনেট করতে পারতো, সেইটাকে বাদ দেওয়া হয়। এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়ে। আর এরপরে যেটা চলে আসছে কি, ওই 105তম অ্যামেন্ডমেন্ট, অ্যাকচুয়ালি 106তম জায়গা হবে তো, হ্যাঁ হয়ে যাবে। তাহলে 105তম অ্যামেন্ডমেন্ট চলে আসছে কি, 105তম অ্যামেন্ডমেন্ট অ্যাকচুয়ালি ওই ওবিসি সম্প্রদায়েরকে, যে সমাজে পিছিয়ে পড়া ওই অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরকে চিহ্নিত করার ক্ষমতা সমাজে, অ্যাকচুয়ালি এটাই বলা হয় সমাজে পিছিয়ে পড়া মানুষের চিহ্নিত করার ক্ষমতা রাজ্য সরকারকে দেওয়া হয়, যেটা আগে সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল। সমাজের ওবিসি সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়কে, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের পিছিয়ে পড়া এদের যে এইটা, ওই ওবিসি সম্প্রদায়ের যে চিহ্নিতকরণের কাজটা, চিহ্নিতকরণের যে কাজ, দায়িত্বটা রাজ্য সরকারকে দেওয়া হয় এবং তার অপব্যবহার তোমরা আজকে দেখতে পাচ্ছ স্টেট গভর্নমেন্টের কী অবস্থা হয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্টে ওবিসি সম্প্রদায়ের এই রিজার্ভেশনটা নিয়ে কী হারে চাকরি পরীক্ষাগুলো আটকে রাখা হয়েছে। যাই হোক, দায়িত্ব রাজ্য সরকারকে দেওয়া হয় 105তম সংবিধান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা আগে রাজ্য সরকারকে দেওয়া হয়, যেটা আগে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করত, যেটা আগে কেন্দ্রীয় সরকার ঠিকঠাক করতো আর কি, কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত ছিল। ঠিক আছে। আর 106তম সংবিধানের মাধ্যমে ওটা অ্যাকচুয়ালি কি করা হয়েছিল, ওই লোকসভা, তারপরে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে যেকে বলা হয় যে যেগুলো রাজ্য বিধানসভা, লোকসভা অ্যান্ড অ্যাসেম্বলিতে মহিলাদের জন্য ওয়ান থার্ড রিজার্ভেশন, মানে যাকে বলা হয় 33% রিজার্ভেশনটাকে মানে মান্যতা দেওয়া হয়। আরে ইয়ার, 33% রিজার্ভেশনকে মান্যতা দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য কি, এটা করার উদ্দেশ্য এটা অ্যাকচুয়ালি ওই যেটি মহিলাদের রাজনৈতিক যে যাকে বলা হয় পলিটিক্যাল যে এটা রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা মানে বাড়ানো, এবং যে জেন্ডার ডিসপ্যারিটি বা ইনইকুয়ালিটি ব্যাপারটা আছে এই পলিটিক্সের ক্ষেত্রে, সেটাকে দূর করার চেষ্টা, মান্যতা দেওয়া হয়। ওকে, তাহলে আমরা এটা এটা অ্যাকচুয়ালি 106তম সংবিধান সংশোধন। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেনের মধ্যে আমরা কতগুলো ইন ডেপথে গেলাম। যাই হোক, কোশ্চেনটা এসেছিলো কবে, 16 তারিখে এসেছিলো, 16ই জুনে ফার্স্ট শিফটে এসেছিলো। 92% ছেলেমেয়েরা রাইট করেছে, রং করেছে কত, 2.89%। তারপরে কোশ্চেনে চলে আসছি আমরা 3-এর দাগের কোশ্চেন। 3-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে যে অ্যাজ এপ্রিল 2025 হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর লিস্টেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এখনও পর্যন্ত বলতে হবে যে সংবিধান সংশোধনীতে আমাদের টোটাল 90 এই মানে 22টা রয়েছে,
22টা অ্যাকচুয়ালি ভাষা রয়েছে, যার মধ্যে তো প্রথমে 21st অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1967-এর দিকে মনে হয়, 21st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এ ভাষাকে নেওয়া হয়, সিন্ধি ভাষা অ্যাড করা হয়। একাত্তরতম সংবিধান সংশোধনী যখন হয়েছিল 1992-তে, এবং সেই সংশোধনীতে টোটাল কোঙ্কনি, মণিপুরি, নেপালি 3টে ভাষাকে অ্যাড করা হয়। ওকে, তাহলে কটা হলো? 4টে। আর 92 অ্যামেন্ডমেন্ট হয়েছিল সম্ভবত 2004-এ, যেখানে বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি, এই 4টে ভাষাকে অ্যাড করা। তাহলে 4 3 7 থেকে 8টা হলো। আগে ছিল 14টা ভাষা, তার পরবর্তীকালে আগে সম্ভবত ছিল 14টা ভাষা, তার পরবর্তীকালে 8খানা ভাষা অ্যাড করা হয়। আর আরেকটা হয়েছিল সম্ভবত ওই 96 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেখানে জাস্ট মানে ওড়িয়াটাকে ওড়িয়া করা হয়। অ্যাকচুয়ালি ছিল ওড়িশা, সেটাকে ওড়িয়া হয়। যাই হোক, এই তিনটের মধ্যে থেকে অ্যাকচুয়ালি অনেক সময় কোশ্চেন বলে যে 71st অ্যামেন্ডমেন্টে বা 92 অ্যামেন্ডমেন্টে কোন ভাষাটা অ্যাড করা হয়নি, তার মধ্যে এই নামগুলো জানতে হবে। বোড়ো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি 4টে একসাথে 92, কোঙ্কনি, মণিপুরি, নেপালি 3টে একসাথে 71, আর এটা হলো 21। তার মানে এই দুটোকে অ্যাড করলে মোটামুটি আমরা আসি 92-তে। তার মানে এখানে একটা, এখানে 3টে, একটা 4টে, আর এটাকে জাস্ট একটা ট্রিক হিসেবে মনে রাখা যায়। যাই হোক, এটা এসেছিল 14 তারিখে এসেছিল, সেকেন্ড শিফটে এসেছিল, রাইট হয়েছে 91.28 এবং রং হয়েছে 4.9, মানে 94%। তারপরে কোশ্চেন চলে এসেছে 4 নম্বরে, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য ডিউরেশন অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ইন দ্য মিউনিসিপ্যালিটি ইন ইন্ডিয়া। তো প্রশাসনিক ব্যবস্থা মিউনিসিপ্যালিটিগুলো নির্বাচিত হওয়া প্রার্থীদের বয়স কত হয়, মানে কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য। এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই, গ্রাম পঞ্চায়েতের, ভিলেজ পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই 5 বছরের জন্য নিয়োজিত হয়ে থাকে। ভিলেজ পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই, এটা 5 বছরের জন্য নিয়োজিত হয়ে থাকে। এখন নবম এবং দশম তফসিলে অ্যাড হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্ট এবং 74 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা অ্যাকচুয়ালি অ্যাড হয়েছিল 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আর পঞ্চায়েত অ্যাড হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং সবই 93-র দিকে হয়েছিল সম্ভবত, দুটোই 93-র দিকে হয়েছিল। এটা অ্যাকচুয়ালি ওই তপশিলে অ্যাড হয়, এটা অ্যাকচুয়ালি 9th অ্যামেন্ডমেন্টে, এটা অ্যাকচুয়ালি 9th শিডিউলে অ্যাড হয়। সম্ভবত এটা 11তম শিডিউলে অ্যাড হয়, 11th শিডিউল, আর এটা সম্ভবত 12th শিডিউলে অ্যাড হয়। আর যেটা 9 আর 10th, যেটা
নাইন্থ নাইন্থ শিডিউলে অ্যাকচুয়ালি প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়েছিল, ফার্স্ট সংবিধান সংশোধনী হয় সেটা অ্যাড হয়েছিল, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যখন হয় সেটা ছিল 1952। সেখানে ওই ভূমি সংস্কার সংক্রান্ত ব্যাপারটা আবার অ্যাড হয়েছিল এবং সেখানে আর্টিকেল 31B অ্যাড হয় নাইন্থ নাইন্থ শিডিউলে। এটা ছিল নাইন্থ শিডিউল, ওকে, মানে তপশিল। আমাদের যে টোটাল 12খানা এখন রয়েছে, আগে ছিল 8টা, পরবর্তীকালে 12টা হয়েছে। আর 10th শিডিউলে ওই অ্যান্টি ডিফেকশন ল পাস হয়েছিল, যাকে বলা হয় দলত্যাগ বিরোধী আইন। আর এখন এখানে কোশ্চেন আসে, দলত্যাগ বিরোধী আইনে কোন প্রধানমন্ত্রী সময় হয়েছিল? এটা অ্যাকচুয়ালি রাজীব গান্ধীর সময় হয়েছিল। কত সালে হয়েছিল? 1985-এ হয়েছিল, 52 অ্যামেন্ডমেন্ট। 1985-এ হয়েছিল, 52 অ্যামেন্ডমেন্টে হয়েছিল, 52 অ্যামেন্ডমেন্ট। তার মানে এখান থেকে আমরা অনেক কটা জানলাম। প্রথমত 11 শিডিউল জানলাম, 12 শিডিউল জানলাম, ওকে, 9 জানলাম, 10 জানলাম। আর ওদিকে 8 তো আমরা জেনেছি, যেখানে ওই ভাষা ভাষাভিত্তিক ব্যাপার স্যাপারগুলো, মানে আগে ছিল 14টা ভাষা, পরবর্তীকালে সেটা অ্যাড হয়েছে। আর তাহলে আমরা 7 নম্বর শিডিউলটা জানিয়ে দিই। 7 নম্বর শিডিউলে কী আছে? কেন্দ্র, রাজ্য এবং যৌম ক্ষমতা বন্টন। কেন্দ্র, রাজ্য ও যৌম ক্ষমতা বন্টন, মানে মানে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্টে কথা জানা যায়। ঠিক আছে, আর বাদ বাকি তাহলে যে কটা রয়েছে, যে ঠিক 6টা রয়েছে, ওটা আমরা আস্তে আস্তে দেখব। তা চলো 5 নম্বর কোশ্চেন দেখি কী আছে। হ্যাঁ, তার মধ্যে এইটা এসেছিলো কবে? এটা এসেছিলো 11 তারিখে এসেছিলো। সেকেন্ড শিফটে এসেছিলো, 89 রাইট করেছে, রং করেছে 5.25। তারপরে কোশ্চেন কী আসছে? বলা হয় যে ইন দ্য কনটেক্সট অফ দ্য পার্লামেন্ট, ইন দ্য কনটেক্সট অফ দ্য পার্লামেন্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া, হোয়াট ডাজ দ্য ভিলেজ পঞ্চায়েত রেফার্স টু? তো ভিলেজ পঞ্চায়েত ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থায়, অ্যাকচুয়ালি বানানটা ভুল আছে এখানে, পঞ্চায়েত ব্যবস্থাতে হবে। রাজ ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত বলতে কী বোঝায়? তো গ্রাম পঞ্চায়েত বলতে যেটা বোঝায় সেটা হলো যে লোকাল গভর্নমেন্ট অ্যাট দ্য ভিলেজ লেভেল। স্বাভাবিকভাবে যে স্বায়ত্তশাসন বলা, আঞ্চলিক স্বায়ত্তশাসনের একটা মানে উদাহরণ হলো আঞ্চলিক স্বায়ত্তশাসন। তো পঞ্চায়েত ব্যবস্থা ভারতে কিন্তু মানে 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে, ওকে, 3 টায়ার পঞ্চায়েত আছে। অ্যাকচুয়ালি এটারও ডিটেলসে আমরা যাব। এটা এসেছিলো 12 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 89.44% রাইট করেছে, রং করেছে 7.98%। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলা হচ্ছে? তারপরে কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স ইন ইন্ডিয়ান সিটিজেন রিনাউন্স দেয়ার সিটিজেনশিপ? তাহলে ব্যাপারটা এরকম বলতে চাইছে যে ভারতের নাগরিকরা যখন তার করে, নাগরিকত্ব যখন ছেড়ে দেয়, তখন কি হয়ে থাকে? ভারতের নাগরিক, ভারতের নাগরিকরা যখন তার নাগরিকত্ব যখন ছেড়ে দেয়, তখন অ্যাকচুয়ালি কি হয়ে থাকে? তো প্রথমে আমাদের জানতে হবে যে ভারতের নাগরিকত্বের এই যে আইন এগুলো কত থেকে কততম পর্যন্ত পড়ে। প্রথমত 1 থেকে 4 ভারতের ওই মানে ভারতীয় পার্লামেন্ট, মানে যে ইউনিয়ন অফ ইন্ডিয়া হিসাবে যে বোঝানো হয়। আর্টিকেল 5 থেকে 11 নাগরিকত্বকে বোঝানো হয়। তো সেক্ষেত্রে যেটা হয়ে থাকে যে প্রথমে আর্টিকেল 5-এ কি বলা হচ্ছে? আর্টিকেল 5 থেকে 11-কে বলা হয় নাগরিকত্ব। এটা অ্যাকচুয়ালি জন্মগত হিসাবে দেখা হয়ে থাকে, যে জন্মগত বা বাসস্থান অনুযায়ী আর্টিকেল 5 অনুযায়ী হয়ে থাকে।
তো সেক্ষেত্রে 1950 এবং 26শে জানুয়ারি তারিখে যারা মোটামুটি ভারতে বসবাস করছে, মানে 1950 26শে জানুয়ারি তারিখে যারা ভারতে বাস করতো সেই সকল ব্যক্তিরা ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। এটা আর্টিকেল 5-এ বলা হচ্ছে। এছাড়া কারোর বাবা মা যদি মানে তার জন্মের সময় ভারতে বাসিন্দা ছিল, তখন সে নাগরিকত্ব, এটা অ্যাকচুয়ালি জন্মগতভাবে মানে জন্মগত বা বাসস্থান সূত্রে অ্যাকচুয়ালি যে নাগরিকত্বটা পাওয়া যায়, বাসস্থান সূত্রে যে নাগরিকত্ব পাওয়া যায়, ঠিক আছে, মানে বাই বার্থ বা বাই রেসিডেন্সিয়াল হিসেবে। এই আর্টিকেল 6-তে কি বলা হচ্ছে, কোনো ব্যক্তি মানে কারোর যদি বাবা মা মানে কেউ যদি মানে তার অবিভক্ত ভারতে যদি মানে যখন ভারত ভাগ হয়নি আর কি, জন্মগ্রহণ করে থাকে তার বাবা মা, এবং তখন সে নাগরিকত্ব পাবে। মানে এটা বলতে চাইছে যে মানে কারোর বাবা মা অথবা তার ঠাকুরদা বা ঠাকুমা অথবা তার ওই দাদা মানে মার বাপের বাড়ি সম্বন্ধিত কেউ যদি অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে, তাহলে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। এখানে আরও কিছু বলা হয়েছে, যেমন হচ্ছে কি যারা মোটামুটি ওই 1950 সালে 26শে জানুয়ারির অন্তত 6 মাস আগে পাকিস্তান থেকে যারা ভারতে চলে এসেছে, তারাও ভারতের নাগরিকত্ব হিসাবে গণ্য হয়। এখানে একশো 3টে পয়েন্ট। প্রথমে ওই যারা ওই অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করছে, আর দ্বিতীয়ত যারা ওই পাকিস্তানে থেকে ভারতে চলে এসেছে 26শে জানুয়ারি আগে, 1950 26শে জানুয়ারি আগে। আর আরেকটা জিনিস বলা হয়েছে, যারা 1948 সালে 19 জুলাই তারিখের আগে ভারতে এসে স্থায়ীভাবে বস করছে, এরা ইম্পর্টেন্ট। 1948-এর 19 জুলাই এর আগে, মানে যখন ওই ভারত স্বাধীন হবে, এই ব্যাপারটা যখন ওই মানে স্বাধীনতার যে পরবর্তীকালে যে ব্যাপারটা হয়েছে আর কি, আর 1948 সালে 19 জুলাইয়ের আগে থেকে যারা ভারতে এসে বসবাস করছে, ঠিক আছে, এটা হয়ে গেল। আর আর্টিকেল 7 আর 8টা ইম্পর্টেন্ট এই কারণে, এরা অ্যাকচুয়ালি আর্টিকেল 7-এ যারা অ্যাকচুয়ালি পাকিস্তান ছেড়ে ভারতে এসেছে, কর্তৃপক্ষ স্থায়ী অনুমতি সাপেক্ষে তারা ভারতে বাস করছে। পাকিস্তান থেকে ভারতে এসছে ঠিকই, পাকিস্তান থেকে এসে মানে যে কর্তৃপক্ষ থাকে না, যে স্টেটে এসে থাকছে বা সেই, তো কর্তৃপক্ষের অনুমতিতে ভারতে বসবাস করে যারা, এটা বর্তমানেও রয়েছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে কোনো একটা রাজ্যে আছে, সে একটা নিয়েছে, আমরা যে পাকিস্তান থেকে এসে তারা আছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড তাদের জন্য থাকবে, সেই টাইম পিরিয়ড তারা ভারতে থাকতে পারে, তারা ভারতের নাগরিকত্ব পাবে। আর যেটা আর্টিকেল 8-এ বলা হচ্ছে, ভারতের বাইরে যারা বসবাসকারী ভারতীয়দের নাগরিকত্ব, এখানে অ্যাকচুয়ালি ওই যদি কারুর মানে যারা ভারতের বাইরে বসবাস করছে, তাদের ক্ষেত্রে এরকম হবে, যদি কারুর পিতৃপুরুষ বা মাতৃকুলের কেউ ভারত জন্মগ্রহণ করে, তারা 1935 সালের নাগরিকত্ব অনুযায়ী ভারতের নাগরিকত্ব মানে পেতে পারে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটাই যে ভারতের নাগরিকত্ব কিন্তু ওই যে ঠিক আছে মানে ডুয়ালিজম না, ভারতে কিন্তু সিঙ্গেল নাগরিকত্ব দেখতে পাওয়া যায়, ঠিক আছে, আর্টিকেল 8-এ। আর আর্টিকেল 9-তে হচ্ছে গিয়ে আর্টিকেল 9-তে টোটালি নাগরিকত্ব বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি বলে এই যে এখানে এই যেমন এই কোশ্চেনটা এসছে যে লুজ অফ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাবাউট, তো এখানে এটা আর্টিকেল 9 সম্পর্কিত কিন্তু আলোচনা। এখন কোশ্চেন এটা আসতে পারে, ভারতে যদি কেউ নাগরিকত্ব ছেড়ে দিতে চায়, তাহলে তার না মানে কোন ধারাতে সেটা আলোচিত হয়েছে, তাহলে সেটা কিন্তু আর্টিকেল 9-তে আসতেই পারে কোশ্চেন, যেহেতু কোশ্চেন এসেছে একবার। আর এটা অ্যাকচুয়ালি ভারতের বাইরে যারা ভারতের বাইরে বসবাসকারী ভারতীয়, অথচ তাদের বাবা মা যদি ভারতে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু তারা ভারতের নাগরিকত্ব পেতে পারে, ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিকত্ব অর্জন মানে কেউ ভারতের বাইরে বসবাস করছে অথচ সে ভারতীয় নাগরিকত্ব চায়, তখন তাকে দেখাতে হবে তার বাবা মা জন্মে মানে তার জন্মের আগে, মানে তার বাবা মার জন্ম অ্যাকচুয়ালি ভারতে হয়েছিল, মানে তারা অ্যাকচুয়ালি ভারতের নাগরিক অ্যাকচুয়ালি। আর আর্টিকেল 9টা বললাম, আর্টিকেল 9টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু নাগরিকত্ব অবসান মানে নাগরিকত্ব ছেড়ে দেওয়া ব্যাপার স্যাপার মানে বিলোপের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হয়। যেটা আর্টিকেল 10-এ বলা হয়, এই যে যারা মোটামুটি ভারতের এই 5 থেকে 8 পর্যন্ত, আর্টিকেল 5 থেকে আর্টিকেল 8 পর্যন্ত যারা ভারতের নাগরিকত্ব পেয়েছে, মানে এই যে প্রসেসগুলো রয়েছে, 9 নম্বরটা তো মানে যে বিলোপের ব্যাপার,
এই টোটাল ব্যাপারটা পার্লামেন্ট কন্ট্রোল করবে 5 থেকে 8 পর্যন্ত। সেই জন্য এই এনআরসি টেনআরসি যে যাবতীয় যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই পার্লামেন্টের আইন দ্বারাই এগুলো কিন্তু ওই নিয়ন্ত্রিত হয়ে থাকে। কারণ আর্টিকেল 5 থেকে আর্টিকেল 8 পর্যন্ত এই টোটাল যে নাগরিকত্ব পাওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু পার্লামেন্টেরই মানে পার্লামেন্টের দ্বারা অ্যাকচুয়ালি কন্ট্রোল হবে। পার্লামেন্ট এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারবে। আর এই আর্টিকেল 11-তে ওই মানে বিলোপ টিলোপ সাধনের ব্যাপার স্যাপারগুলো সব পার্লামেন্টের হাতেই রয়েছে, এটা বলা হয়েছে। তার মানে এখান থেকে আমরা একটা ভালো জিনিস জানলাম এটাই যে যখন কোনো ভারতীয় নাগরিক তার নাগরিকত্ব ছেড়ে দেয় তখন কী করতে থাকে, তখন সে স্বাভাবিকভাবে তার ভারতীয় নাগরিকত্ব হারায়। ঠিক আছে, এবং সেক্ষেত্রে এখানে কতগুলো আর্টিকেল রয়েছে, যেমন এটা অ্যাকচুয়ালি আমরা যদি বলি পার্ট 2 এর মধ্যে পড়ে। আর্টিকেল 5 থেকে আর্টিকেল এইগুলো মানে সিটিজেনশিপ, অ্যাকচুয়ালি ওটা সিটিজেনশিপ হচ্ছে গিয়ে আর্টিকেল 5 টু আর্টিকেল 11 মধ্যে দেওয়া হয়। ঠিক আছে, পার্ট 11-র মধ্যে মানে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11-র মধ্যে এই নাগরিকত্বের ব্যাপার স্যাপারগুলো আছে। তাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি 7 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তো বলা হচ্ছে হেডকোয়ার্টার অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এখানে কোশ্চেনটা এরকম যে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের হেডকোয়ার্টার কোথায়, এটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে, এটা রয়েছে যে ঠিক নিউ দিল্লিতে। এটা এসেছিল কবে? 17 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল। এখানে রাইট করেছে কত 85%, রং করেছে কত 7.07%। যাই হোক, তারপরে কোশ্চেনে যাচ্ছি আমরা। তারপরের কোশ্চেনে যাচ্ছি কি বলছে যে 8-এর দাগের হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি বেসিস অফ দ্য অ্যালোকেটিং সিটস ইন দ্য রাজ্যসভা অ্যামং দ্য ভেরিয়াস সিটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। রাজ্যসভায় সিট সংখ্যা কোন পদ্ধতিতে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী বণ্টিত হয়? সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে ওই রাজ্যসভার সিট সংখ্যাটা অ্যাকচুয়ালি পপুলেশন অফ ইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এই থিওরির মাধ্যমে অ্যাকচুয়ালি রাজ্যসভার সিটটা কিন্তু বণ্টিত হয়ে থাকে। ঠিক আছে, এখন এই রাজ্যসভার সিট বণ্টিত হয়ে থাকে এবং এটা কবে এসেছিলো? এটা এসেছিলো 11 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো। রাইট করেছে 84%, রং করেছে 9.59%। তারপরে কোশ্চেনে চলে যাই 9-এর দাগেরটা কী বলা হচ্ছে, হোয়েন অ্যাপয়েন্টিং জাজেস টু দ্য সুপ্রিম কোর্ট দ্য প্রেসিডেন্ট মাস্ট কনসাল্ট অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং। তো সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ নেয়? তো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সাথে পরামর্শ নেয়। তো চিফ জাস্টিসের পরামর্শেতেই সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিগুলো নিয়োজিত হয়ে থাকে। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমরা জানলাম। এবং এটা এসেছিলো কবে? এটা এসেছিলো যেরকম যে 19 তারিখে এসেছিলো। তো 19 তারিখে এসেছিলো এবং 19 তারিখে যেরকম যে সেকেন্ড শিফটে এসেছিলো। ঠিক আছে, 19 তারিখে সেকেন্ড শিফটে এসেছিলো। এখন যদি বলে বর্তমানে রাজ্যের বর্তমানে হচ্ছে রাজ্যের এই যে আমাদের সেন্ট্রালের সিজিআইকে যদি বলে, তো সেক্ষেত্রে বর্তমানে আমাদের সিজিআই হয়েছে 25 সিজিআই, এই 25 বলছি, 52 সিজিআই হয়েছেন বিভি গাভাই মোটামুটি 52 সিজিআই হয়েছেন। এবং এর আগে সিজিআই ছিলেন যেরকম যে সঞ্জীব খান্না, তার আগে ছিল 50তম ছিল ডিওয়াই চন্দ্রচূড়। এখন এই যে সুপ্রিম কোর্টের যে আর্টিকেল সম্পর্কিত যে ব্যাপার স্যাপারগুলো, যেমন ওই যে সুপ্রিম কোর্টের স্ট্রাকচার সম্পর্কিত আর্টিকেল 124 রয়েছে। ভারতে একটা সুপ্রিম কোর্ট থাকবে এরকম ব্যাপার স্যাপার। এবং আর্টিকেল 126-এ এটা বলা হয় যে ভারতে একজন সিজিআই থাকবে মানে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টের যে অরিজিনাল যে এরিয়া মানে বলা হয় যেটাকে বলা হয় যে অরিজিনাল জুরিডিকশন মানে মূল এলাকা, সেটা আর্টিকেল 131 দিয়ে প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিল করা এলাকা সম্পর্কিত এটা আর্টিকেল 132-তে উল্লেখ করা যায়। বিচারপতি সংক্রান্ত ব্যাপারগুলো এই 126-এ আর 127-এ যখন অ্যাডহক জাজ, সুপ্রিম কোর্ট যদি অ্যাডহক জাজ নিয়োগ করতে চায় সেক্ষেত্রে আর্টিকেল 127 হয়ে থাকে।
সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায় পর্যালোচনার জন্য আর্টিকেল 137-এ উল্লেখ করা হয়েছে রায় পর্যালোচনার ব্যাপার স্যাপারগুলো। ওয়ান থার্টি ওয়ান হচ্ছে কি বলা হয় এটা অরিজিনাল জুরিডিকশন, অরিজিনাল জুরিসডিকশন। আর 132-তে বলা হচ্ছে ওই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট টু সুপ্রিম কোর্টে অ্যাপিল করার যে রুলস, যে ব্যাপার স্যাপারগুলো বলা হয়েছে। যাই হোক, মোটামুটি এইটুকুনি আমরা জানলাম। আর্টিকেল এটা অ্যাকচুয়ালি এসেছিলো কবে, 19 তারিখে বললাম, সেকেন্ড শিফটে এসেছিলো, যেখানে অ্যাকচুয়ালি 84% রাইট করেছে, রং করেছে 11%। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বরে কি, হোয়াট ইজ দ্য 42 অ্যামেন্ডমেন্ট? তো 42 অ্যামেন্ডমেন্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এটা 1976-এ হয়েছিল। এখানে এর মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি যেটা আমাদের সংবিধানে অ্যাড হয়, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। মিনি কনস্টিটিউশন এটাকে বলা হয়। এছাড়া সংবিধানে এখানে অনেক কিছুই সংশোধন হয়েছিল, যেটার কারণের জন্য এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। তো প্রথমত মৌলিক অধিকার সংকুচিত হয়, মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়, তারপরে ওই যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটো কথা এখানে যুক্ত হয়েছিল। অনেক সময় বলে না আমরা যে আমাদের যে স্টেট অ্যাকচুয়ালি সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট, এই দুটো টার্ম যুক্ত হয়েছিল 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটাকে মিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বলা হয়। যাই হোক, এটা এসেছিল কবে? এটা এসেছিল 16 তারিখে এসেছিল, সেকেন্ড শিফটে এসেছিল। 84 অ্যামেন্ডমেন্টে 84% রাইট করেছে, রং করেছে কত? 9.49%। তারপরে কোশ্চেন চলে আসছে কি, বলা হয় হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যালাউ আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955? কোনটি 1955 সালের নাগরিকত্ব আইন অনুমতি দেয় না ডুয়েল সিটিজেনশিপ? ভারতের নাগরিকত্বে কখনো ডুয়েল সিটিজেনশিপের ব্যাপার স্যাপার দেয় না। এখানে যে ঠিক আছে, যে ন্যাচারালাইজেশন আছে, ডিসেন্ট বেস সিটিজেনশিপ মানে ওই বংশানুক্রমক্রমে, এবং যে ঠিক রেজিস্ট্রেশনের ব্যাপার স্যাপার আছে, যারা বিদেশ থেকে এসে ভারতে থাকবে তাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো এখানে বলা হচ্ছে যে আর্টিকেল এটা এসেছিলো কবে? 13 তারিখে এসেছিলো, লাস্ট সিটে এসেছিলো। 83% ছেলে মানে ক্যান্ডিডেট রাইট করেছে এবং রং করেছে 92% অ্যাটেম্প করেছে বলতে পারো। তারপরে কোশ্চেন চলে আসছে, এইসব কোশ্চেন অ্যাটেম্প করবেই, তাই না? তাহলে 12 দাগের কোশ্চেন, হোয়াট হ্যাপেন্স ইফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন ভলেন্টারিলি বিকামস অ্যান সিটিজেন অ্যানাদার কান্ট্রি? যদি কোনো ভারতীয় নাগরিক অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তখন তার কী হবে? দেয়ার সিটিজেনশিপ অটোমেটিক্যালি এন্ড। ভারতের নাগরিকত্ব তখন তার সম্পূর্ণভাবে এন্ড হবে। এখন এটা কোন আর্টিকেলে ব্যাখ্যা আছে? আর্টিকেল 9। একটু আগে আমরা যেটা বললাম, আর্টিকেল 9। এই কারণে আমি এটা বলতে চাইছিলাম। আর এটা কন্ট্রোল করবে কে? আর্টিকেল 11-তে যেটা পার্লামেন্ট কন্ট্রোল করে, সেটা সেখানে উল্লেখ আছে, পার্লামেন্ট ক্যান কন্ট্রোল দিস ম্যাটার। ঠিক আছে, এটা এসছে কবে? এটা এসছে যথাক্রমে যে 5 তারিখ এসছিল, সেকেন্ড শিফটে এসেছিল। 82% রাইট করেছে, রং করেছে কত? 13%, মানে 95% ছেলেমেয়েরা অ্যাটেম্প করেছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে এসছে কি 13 তারিখের, হোয়াট হ্যাপেন্স ইফ এ মিউনিসিপ্যালিটি ইন ইন্ডিয়া ডিসলভ বিফোর দ্য কমপ্লিটিং ফুল টার্ম? যদি কোনো মিউনিসিপ্যালিটি তার পূর্ণ কার্যকালের আগে সমাপ্ত, সেক্ষেত্রে কী করতে হবে? এই নিউ ইলেকশন মাস্ট বি হেল্ড উইদিন 6 মাস। তা 6 মাসের মধ্যে তার ওই মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের অ্যাকচুয়ালি করতে হবে, ভোট গণনা করতে হবে, মানে ভোট টাকে চালু করতে হবে, মানে ভোট গ্রহণটা করতে হবে আর কি। ঠিক আছে, তো এটা এসেছিলো কবে? 10 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, যেখানে অ্যাকচুয়ালি 81% ছেলেমেয়েরা মানে ক্যান্ডিডেট রাইট করেছে, রং করেছে কত? 8%, না মোটামুটি ওই 90% ধরতে পারো, 89% বা 90%, 89 থেকে 90% ছেলেমেয়েরা অ্যাটেম্প করছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে আসছে কি, যে 15 দাগের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ দ্য রিজার্ভেশন অ্যালাউ ফর ইকোনমিক্যাল উইকার সেকশন? আর্টিকেল 130 অ্যামেন্ডমেন্ট। ওই যে তখন আমি পড়াচ্ছিলাম 131, 103 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইডাব্লিউএস চালু হয়েছে 2019 সালে। তো সেক্ষেত্রে 10% রিজার্ভেশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা অ্যাটেম্প করেছে কত? ভালো করে দেখো, 79 রাইট করেছে, রং করেছে 12, মানে অলমোস্ট 91% অ্যাটেম্প করেছে। ঠিক আছে, তার মধ্যে 12% রং করেছে। তো এটা এসেছিলো কবে? 12 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো। ওকে, তারপরে চলে আসছি আমরা কি, তারপরে কোশ্চেনটা বলা 16 দাগেরটা, যে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য গ্রাম পঞ্চায়েত ইন দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের কার্যকারিতা কীরূপ হয়ে থাকে, কী হয়ে থাকে? তো আরআরবি বোর্ডের অ্যান্সার কি অনুযায়ী? অ্যান্সার হচ্ছে টু সার্ভ অ্যাজ দ্য এক্সিকিউটিভ বডি অফ দ্য ভিলেজ সেলফ গভর্নমেন্ট। ওই যে মানে আঞ্চলিক স্বায়ত্তশাসনে
মানে যে ঠিক মুখ্য ভূমিকা পালন করে থাকে, মুখ্য ভূমিকা পালন করে থাকে। এটা অ্যাটেম্প করেছে কত, 79% এবং 15%। ঠিক আছে, তার মানে কত, 94% অ্যাটেম্প করেছে রাইট করে, এবং তার মধ্যে রাইট করেছে মাত্র 79। মাত্র নয়, অনেকটাই। তো 9 তারিখে এসেছিল ফার্স্ট শিফটে। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। 17টা কি আছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন আর কভার্ড আন্ডার দ্য আর্টিকেল 4। আর্টিকেল 4 সংবিধানে কি বলা হয়েছে, লস অফ দ্য রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট। ভারত যখন কোনো ধরো ওই আমরা এবারে ওই আর্টিকেল মানে অ্যাকচুয়ালি ওটা ওই 1 নম্বর 1 থেকে 4-এর যে কথাটা বলছিলাম, যে কোনো অঙ্গরাজ্য এবং তার কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা জানা দরকার। অ্যাকচুয়ালি এখান থেকে কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। যেহেতু আর্টিকেল দিয়ে কোশ্চেন এসছে, মানে এই আর্টিকেল 4 দিয়ে যখন এসছে তখন ব্যাপারগুলো জানা দরকারি। তো ভারতের আমাদের প্রথমে যেটা রয়েছে সেটা কি, যে ভারতে মোটামুটি আহ, তার নাগরিকত্ব অ্যাকচুয়ালি কী করে, এই ওটা তো আমরা দেখলাম 5 থেকে 11 পর্যন্ত তার নাগরিকত্ব সম্পর্কিত দেখলাম। 1 থেকে 4 পর্যন্ত যে ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ইটস ডিটেলস সম্পর্কে বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে কি, যে যে সংবিধানে ওই 2 নম্বর থেকে যদি আমি বলি, প্রথমত বলা হচ্ছে নতুন রাজ্য, মানে প্রথমে তো সংজ্ঞা দেওয়া হয়েছে যেখানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে বলা হয়েছে, ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে ডিটেলস সম্পর্কে বলা হয়েছে। আর 2-এতে বলা হচ্ছে যেটা, আর্টিকেল, এটা অ্যাকচুয়ালি 1, এটা অ্যাকচুয়ালি ভারতীয় ভূখণ্ডের নাম নাম সম্পর্কে বলা হয়েছে, মানে টেরিটরি অফ দ্য ইন্ডিয়া, টেরিটরি অফ দ্য ইন্ডিয়া। 2-এ কি বলা হচ্ছে, নতুন রাজ্য গঠন বা মানে যদি কোনো নতুন রাজ্য গঠন করতে চায় কেন্দ্রীয় সরকার, নতুন রাজ্য গঠন বা তার পুনর্গঠন, নতুন রাজ্য গঠন বা পুনর্গঠন সম্পর্কে বলা হচ্ছে আর্টিকেল 2-এ। আর্টিকেল 3-এ যেটা বলা হচ্ছে সেটা হলো নতুন রাজ্য সৃষ্টি এবং রাজ্যের নাম ও ভূখণ্ডের সীমানা এলাকা পরিবর্তন। নতুন রাজ্য সৃষ্টি, রাজ্যের নাম এবং এলাকার যে মানে সীমানা পরিবর্তন। আর 4 নম্বরে কিছুই নয়, যে ওই নতুন রাজ্য গঠন অথবা পুনর্গঠন অথবা নতুন রাজ্য গঠন মানে সৃষ্টি করা অথবা রাজ্যের নাম এবং তার সীমানা পরিবর্তন সম্পর্কিত বলা হয়েছে। আর ওই যে নতুন রাজ্য যদি সৃষ্টি করে থাকে, মানে কোনো অংশকে যদি সে ভূখণ্ডের সাথে অ্যাড করে অথবা কিছু, তখন ওই আহ, প্রথম এবং চতুর্থ তপশিলি সংশোধনের, নতুন রাজ্য সৃষ্টি করার জন্য ফার্স্ট এবং ফোর্থ শিডিউলের চেঞ্জের দরকার হয় অনেক সময়।
তখন এইটাই আর্টিকেল 4-এ বলা হয়েছে যে ল অফ দ্য রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট, এটা আর্টিকেল 4-এ ব্যাখ্যা দেওয়া হয়েছে, ঠিক আছে। এইগুলো তো নয়ই। তাহলে এটা এসেছিলো কবে? এটা এসেছিলো যখন 23 তারিখে এসেছিলো। সেকেন্ড শিফটে এসেছিলো 78 এবং 15%, 93% ক্যান্ডিডেট অ্যাটেম্প করেছে, 78% রাইট করেছে। তারপরে চলে আসছে 18 দাগের কোশ্চেন, বলা হচ্ছে কি হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ দ্য হ্যাভিং লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইনস্টিটিউশন লাইক দ্য পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত অনুরূপ আঞ্চলিক স্বায়ত্তশাসন সংস্থাগুলোর সুবিধা কী কী? ঠিক আছে, এর সুবিধা কি? যে আর দ্য ক্লোজেস্ট টু দ্য পিপল অ্যান্ড দ্য অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য লোকাল প্রবলেম। এটা যতক্ষণে যে গ্রামের সাধারণ মানুষের সাথে অনেকটা কাছাকাছি থাকে এবং তাদের প্রবলেমগুলো, তাদের অসুবিধাগুলো সম্পর্কে বুঝতে পারে, এটাই হলো এর সুবিধা। এটা এসেছিলো কবে? 18 তারিখে এসেছিলো। সেকেন্ড শিফটে এসেছিলো, 78% রাইট করেছে, রং করেছে কত? 13%, অর্থাৎ 91% অ্যাটেম্প করেছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে 19-এরটা, বলা হচ্ছে কি আন্ডার ইটস অরিজিনাল জুরিডিকশন, ওই যে তখন বললাম আর্টিকেল 131-এ কথা বললাম, আন্ডার জুরিডিকশন সুপ্রিম কোর্ট বিচার ক্ষেত্র, মানে বলতে হবে যে সুপ্রিম কোর্টের মূল বিচার ক্ষেত্রে কোন ধরনের বিবাদে মীমাংসা হয়। এখানে সেন্টার এবং স্টেট যাবতীয় যা সম্পর্কিত যে প্রবলেমগুলো হয়, রাজ্য এবং কেন্দ্র সম্পর্কিত যে ব্যাপার স্যাপারগুলো হয়, সেগুলো কিন্তু আর্টিকেল 131-এর মাধ্যমে অ্যাকচুয়ালি এখানে বিচার হয়ে থাকে। যেমন ওই স্টেটের যে, ঠিক আছে, ডিসপুটগুলো যেগুলো হয়ে থাকে, যেমন নদীমাতৃক যে ডিসপুটগুলো হচ্ছে, মানে ওই যে জল বিভাজন নিয়ে যে প্রবলেমগুলো হয়ে থাকে, সেগুলো এখন অ্যাকচুয়ালি এখানে এর মাধ্যমে যথাক্রমে মানে সলভ করা হয়ে থাকে আর কি। এই মানে এর মধ্যে মূল এলাকার মধ্যে, যেমন কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, কেন্দ্রীয় সরকার অথবা যদি একাধিক রাজ্য সরকারের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মানে যদি বিচার সংক্রান্ত, মানে ওদের যে ইলেকশন সম্পর্কিত যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই আর্টিকেল 131 সেন্টার এবং স্টেটের মোট স্টেটের আলাদা ওই ব্যাপারগুলো সম্পন্ন হয়ে থাকে। অ্যাকচুয়ালি এটা এসেছিলো কবে? 23 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 77% রাইট করেছে, রং করেছে যতক্ষণ 9.3%, তার মানে টোটাল 86 বা 7% অ্যাটেম্প করেছে, ঠিক আছে। তারপরে চলে আসছে 20 দাগেরটা কি বলা হচ্ছে? 20 দাগেরটা বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম ইন ইন্ডিয়া ইনভলভ গভর্নিং দ্য ইন্টার ডিস্ট্রিক্ট। পঞ্চায়েত ব্যবস্থা কোন জাতীয় স্তরে সম্পূর্ণ জেলা প্রশাসনের সাথে যুক্ত? সেটা অ্যাকচুয়ালি জেলা পরিষদ। তো পঞ্চায়েতকে 3টে ভাগে ভাগ করা হয়। এই যে 3 টায়ার সিস্টেমে প্রথমে চলে আসছে বলা হয় যে ভিলেজ পঞ্চায়েত, এটা অ্যাকচুয়ালি প্রথমে আসে, ব্লক সমিতি চলে আসে সেকেন্ড, আর 3 নম্বর চলে আসে বলা হয় জেলা মানে পরিষদ। এই জেলা পরিষদ অ্যাকচুয়ালি স্টেটটাকে কন্ট্রোল করে থাকে, মানে ওই জেলাটাকে কন্ট্রোল করে থাকে। তো অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি 10 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটের মাধ্যমে এসেছিলো, 77.96% রাইট, রং করেছে 17, অর্থাৎ 94% টোটাল হচ্ছে, ঠিক আছে। তারপরটা চলে আসছে 21 দাগের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডিরেক্টিভ প্রিন্সিপাল ডিপিএসপি ইজ মেনশন ইন দ্য আর্টিকেল 44 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর ধারা 44 কোন জাতীয় নীতির সাথে যুক্ত? এটা ইউনিফর্ম সিভিল কোডের সাথে যুক্ত, যেটা অ্যাকচুয়ালি বলা হয়েছে এক দেশ এক আইনের কথা বলা হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের স্টেট হিসাবে উত্তরাখণ্ড বলা হয় ইউকে, অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেট যে ইউনিফর্ম চালু করেছে, এটা ইউসিসি চালু করেছে, আর সেকেন্ড স্টেট হলো গুজরাট, যারা চালু করেছে এই যতক্রমে এরা হলো সেকেন্ড স্টেট হিসাবে ইউসিসি চালু করেছে। এবং এটা অ্যাকচুয়ালি ওয়ান স্টেট ওয়ান রুল, মানে এরকমই ব্যাপার স্যাপার, মানে এর জন্য এটা অ্যাকচুয়ালি পার্লামেন্টে একটা বিল পাস হয়েছে, যেখানে সারা দেশে চালু করার জন্য একটা বিল পাস হয়ে এখনও কার্যকর হয়নি। যাই হোক, এটা এসছে কবে? 19 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে, 77% রাইট করেছে, রং করেছে কত? 13% হয়ে গেল, টোটাল 90% অ্যাটেম্প করেছে। তারপরে চলে আসছে কোশ্চেন এটাই যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সিটস রিজার্ভ ফর দ্য ওমেন আন্ডার দ্য আর্টিকেল 106, বলা হয় যে অ্যামেন্ডমেন্ট 106 এর মধ্যে 33% অ্যামেন্ডমেন্ট, এটা কোথায়? এটা লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলিতে, যেটা সম্পর্কে আমরা একটু আগে বললাম, স্টেট অ্যাসেম্বলিতে অ্যাকচুয়ালি এটা এসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু প্রায় 90%-এর কাছাকাছি অ্যাটেম্প এসছে এই কনস্টিটিউশনে কোশ্চেনে, ঠিক আছে। যেখানে কিন্তু আমরা যখন করছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যখন করছি, তখন দেখতে পাচ্ছি না যে এত অ্যাটেম্পটের কথা কিন্তু দেখতে পাইনি। যাই হোক, 5 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 77% রাইট করেছে, রং করেছে 15%, মানে টোটাল 92%-এর উপর অ্যাটেম্প করছে, ঠিক আছে। তারপরে চলে 23 দাগের কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেট অ্যাবাউট দ্য এস্টাবলিশমেন্ট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর্টিকেল 324-এর মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে এটা এসেছিলো কবে? 20 তারিখে এসেছিলো, মানে সেকেন্ড শিফটে এসেছিলো, এবং 76% রাইট করেছে এবং রং করেছে 12%, অর্থাৎ টোটাল অ্যাকচুয়ালি কত আসছে? 89-এর মতো আসছে। বললাম তো 18, মানে অ্যাটেম্প এখানে অনেকটাই বেশি কনস্টিটিউশনের কোশ্চেনে,
দেখা যাচ্ছে। তারপরে কোশ্চেন আসছে এটা, দ্য পাওয়ার টু ইস্যু রিটস অফ এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ ভেস্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট আন্ডার দ্য হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে কোন ধারায় মৌলিক অধিকারের লেখগুলো সুপ্রিম কোর্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সেক্ষেত্রে বলা হয় যে আর্টিকেল 32। আর সেম জিনিস যথাক্রমে ওই হাইকোর্ট দ্বারা যেটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত হয়ে থাকে, হাইকোর্ট দ্বারা যে জারি করা ক্ষমতা থাকে সেটা আর্টিকেল 226 হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি হাইকোর্ট। আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দাঁড়াচ্ছে দেখো আর্টিকেল 32। কোশ্চেন এসেছিলো কবে, 6 তারিখে এসেছিলো। লাস্ট শিফটে এসেছিলো 76% এবং রাইট করেছে, রং করেছে 16, মানে টোটাল হচ্ছে 92% উপর। তারপরে চলে আসছে আন্ডার আর্টিকেল 164 কনস্টিটিউশন ইন্ডিয়া হু অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ দ্য অফিস অফ দ্য স্টেট মিনিস্টার। ভারতীয় সংবিধানে আর্টিকেল 163 দ্বারা রাজ্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন কে, তিনি হলেন রাজ্যের গভর্নর। তিনি রাজ্যের গভর্নর হয়ে থাকেন, যিনি অ্যাকচুয়ালি এইগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। আর রাজ্যের গভর্নর নিয়োগের ব্যাপারটা কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তার সাথে ওই রাজ্যের রাজ্যের অ্যাকচুয়ালি যে হয় মানে হেড হয়, মানে যেমন মুখ্যমন্ত্রী বা টাইপের এরকম যারা হয়ে থাকেন তাদের সাথে ডিসকাশন করেই কিন্তু ঠিক করা হয় কোনো রাজ্যের গভর্নর কত নিয়োগ হবে, কে নিয়োগ হবে, কী নিয়োগ হবে। তো এখন আর্টিকেলে বলা হয়েছে, আর্টিকেল 153-তে বলা হচ্ছে এটা ভারতের প্রত্যেক রাজ্যে একজন অঙ্গরাজ্যে একটা করে গভর্নর থাকবে। আর তার হাতে প্রশাসনিক ক্ষমতা থাকবে। আর্টিকেল 154-এ বলা হচ্ছে একজন গভর্নর থাকবে। 154-এ বলা হচ্ছে তার হাতে প্রশাসনিক ক্ষমতা থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত হয়েছে রাজ্যপালের হাতে। অ্যাকচুয়ালি তো ওই আর রাষ্ট্রপতি দ্বারা যে রাজ্যপাল নিযুক্ত হবে সেটা বলা হচ্ছে আর্টিকেল 155-এ, মানে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। আর্টিকেল 163-তে বলা হচ্ছে যে ওই 163-3-তে বলা হচ্ছে যেটাই যে ওই সংবিধানে রাজ্যে মন্ত্রিসভার শপথ গ্রহণের ক্ষেত্রে তিনি দায়িত্ব নেবেন। আর রাজ্যপাল কর্তৃক মন্ত্রিসভা নিযুক্ত হয়ে থাকে, এটা বলা হচ্ছে আর্টিকেল 164-এ। রাজ্যপাল কর্তৃক মন্ত্রিসভা নিযুক্ত হয়, মানে ওর অ্যাকচুয়ালি শপথ গ্রহণের। আর রাজ্যসভার সন্তুষ্টির উপর অ্যাকচুয়ালি মন্ত্রীদের এটা ডিপেন্ড করে রাজ্যপালের সন্তুষ্টির উপরই মন্ত্রিসভার কার্যকাল। এই যে মন্ত্রীদের কার্যকাল যেটা নিয়োগ করছে মন্ত্রিসভার কার্যকাল, অ্যাকচুয়ালি আদৌ এরকম হয় না, মানে এটা জাস্ট সংবিধানে বলা আছে, বাট সে তো আমরা দেখতেই পারছি প্র্যাকটিক্যাল লাইফে কি হচ্ছে। মন্ত্রিসভার কার্যকাল রাজ্যপালের উপর নিরূপণ, বাট এরকম কিছুই হয় না। যাই হোক, তো আর্টিকেল 150-তে গভর্নর থাকবে। আর্টিকেল 154-এ ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা তার কাছে রয়েছে। তো কোথায় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা প্রয়োগ করেছে আজ পর্যন্ত দেখতে পাইনি। যাই হোক, ওটা অ্যাপয়েন্টেড বাই রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। আর ওর অ্যাকচুয়ালি মেয়াদের ব্যাপারটা 156-এ বলা হচ্ছে। 156-এ ওর ওই টেনিওরটা কথা বলা হচ্ছে, ঠিক আছে, 156-এ তেমন কিছু না। আর ওর যোগ্যতা হতে গেলে ওই 57 আছে মনে হয়। আর রাজ্যপালের শপথ গ্রহণের ব্যাপারটা সেটা আবার 159-এ বলা হয়েছে। ওটা ওই হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যাকচুয়ালি করাবে। এটা অ্যাকচুয়ালি ভালো করে মনে রাখবে, রাজ্যপালের শপথ গ্রহণ। তাহলে আমরা চেষ্টা করছি একটা একটা কোশ্চেনের মাধ্যমে সমস্ত কিছু এরিয়াগুলো কভার করা, কিন্তু এক্সপেক্টেড কোশ্চেন কিন্তু এর থেকেই আসতে পারে। রাজ্যপালের শপথ গ্রহণ, ওকে। তাহলে এসছে কবে, এটা 14 তারিখে এসছে। ফার্স্ট শিফটে এসছে, 75% রাইট করেছে, রং করেছে 19। তারপরে কোশ্চেন বলো 26-এরটা বলা হচ্ছে কি, হু অ্যামং দ্য ফলোয়িং উইল বি দ্য 25th
জাস্টিস অফ দ্য ইন্ডিয়া, ওই তো হয়েছে 25th জাস্টিস, চিফ জাস্টিস অফ দ্য ইন্ডিয়া। 25 না, এটা ভুল আছে, অ্যাকচুয়ালি 52 হবে সম্ভবত, এটা 52 অ্যামেন্ডমেন্ট হবে, 52 জাস্টিস, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 52 হবে এটা। 52 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছে বি.আর. গাভাই। ওকে, তো এটা এসেছিলো 12 তারিখে এসেছিলো, এবং অ্যাটেম্প্ট করেছে 75% রাইট করেছে, রং করেছে 13, মানে 88 অ্যাটেম্প্ট করেছিল। ফার্স্ট শিফটে এসেছিলো 12 তারিখে। তারপরে কোশ্চেন চলে আসছে 27টা, হাউ ডাজ দ্য প্রেসিডেন্ট, বলা হচ্ছে যে হাউ ডাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এক্সারসাইজ হিজ আর এক্সিকিউটিভ ফাংশন রেসপেক্ট টু দ্য ডিসিশন মেকিং। তো ডিসিশন মেকিং, ভারতের রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কীভাবে তার নির্বাহী কার্যক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারটাকে ব্যবহার করে। ঠিক আছে, প্রেসিডেন্ট কনসিডার টু অ্যাডভাইস দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ইউনিয়ন কাউন্সিল অফ দ্য মিনিস্টার, এক্ষেত্রে কাজ করে থাকে। ওর অ্যাডভাইসারি এক্সিকিউটিভ পাওয়ারে, যে ওর ওই মানে এক্সিকিউটিভ পাওয়ারটা অ্যাকচুয়ালি ও কাজে লাগাতে পারে অ্যাকচুয়ালি। তো মানে এবারে ওই রাষ্ট্রপতির ব্যাপার স্যাপার যদি বলি, টুকটাক যদি জেনে রাখো, যে মোটামুটি রাষ্ট্রপতির ওই এটা ইলেকশান, ওর ইলেকশানটা 55 হয়ে থাকে। ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, ওটা তো আর্টিকেল 52-তে বলা হচ্ছে। ওর ইলেকশানটা হয়ে থাকে 55-এ। ওর ইমপিচমেন্টের ব্যাপারটা আছে 61-এ। আর কি আছে, আর ওই পার্ডন যাকে বলে মুক্তিদানের ব্যাপারটা, ওটা 72-তে মুক্তিদান, যারা ওই আবেদন করবে আর কি, ফাঁসি টাসি সাজা মুকুপের ব্যাপারটা। ওর কার্যকাল তো বললাম 56, টেনিওর 56। আর ওর হাতে যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এই এক্সিকিউটিভ এই ক্ষমতা থাকবে, সেটা আর্টিকেল 52-তে বলা হচ্ছে, এই এক্সিকিউটিভ পাওয়ার সবারগুলো। তাহলে 55-এ ওর ইলেকশন, 56-এ টেনিওর, 57টা মনে পড়ছে না, ওই মনে, হ্যাঁ 57-এ সম্ভবত আছে 57-এ আবার মানে যাকে বলা হয় পুনর্নির্বাচনের যে ব্যাপারটা, সেইটা আছে 57-এ। 58-এ ওই কোয়ালিফিকেশনের ব্যাপার স্যাপার আছে। 59-এ শর্ত বলি, মানে যে 60-তে রাষ্ট্রপতি শপথ গ্রহণ, আর ওর ইমপিচমেন্ট হচ্ছে এই 60 আর 61টা ইম্পর্টেন্ট। ওথ অফ প্রেসিডেন্ট 60, আর 61-এ ইমপিচমেন্ট, তারপরে ওর যদি মরে যায় আর কি, এরকম ব্যাপার স্যাপার আছে আর কি। আর 52-তে যেরকম আছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, তাকে ইন্ডিয়ান নাগরিক হতে হবে। ঠিক আছে, এটা এসেছিল যেরকম যে 75% রাইট করেছে, রং করেছে 16%, এসেছিল 17 তারিখে সেকেন্ড শিফটে। ওকে, তো তারপরে চলে আসছে দ্য 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতে যে 6th শিডিউলটা আছে, সেই 6th শিডিউলে অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য নর্থ ইস্টের স্টেটগুলো কী কী, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। এই 4টে স্টেটে অ্যাকচুয়ালি 6th শিডিউলের মানে উপজাতিভুক্ত অঞ্চলের প্রশাসনিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এরপরে যেটা এর অ্যাকচুয়ালি 74% রাইট করেছে, রং করেছে 60, মানে টোটাল হচ্ছে কি 90% অ্যাটেম্প করেছে। 24 তারিখে ফার্স্ট শিফটে এসেছিল। যাই হোক, তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি রিজন ফর দ্য জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া। তো জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে টু প্রোটেক্ট দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটের জন্য অ্যাকচুয়ালি এই জুডিশিয়াল রিভিউর কথা বলা হয়েছে। তো এটা এসছিল, এর রাইট করেছে 73, রং করেছে 15%, এসছিল 10 তারিখে সেকেন্ড শিফটে। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলে আসছে 30-এরটা, 29-এর পরে চলে আসছে, বলা হয় 30-এরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কনসিডার অ্যান অফেন্স আন্ডার দ্য কোঅপারেটিভ সোসাইটি ল। কোঅপারেটিভ সোসাইটির মানে সমবায় আইন অনুযায়ী নিম্নলিখিত কোনটা অপরাধ হিসেবে বিবেচিত হয়। গিভিং ফলস ইনফরমেশন দিয়ে যদি কেউ লোন টোন নেয়, সেক্ষেত্রে কিন্তু সেটা এই হিসাবে
অপরাধ হিসেবে বিবেচিত হয়, সেক্ষেত্রে 73% রাইট করেছে, রং করেছে 8.57, আর এসেছিল যেরকম যে 16 তারিখে সেকেন্ড শিফটে। তারপরে কোশ্চেন 31-এরটা বলা হচ্ছে, হোয়েন অ্যাপয়েন্টিং জাজেস টু হাই কোর্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিকোয়ার কনসাল্ট উইথ হুইচ অফিসিয়াল অ্যাপার্ট ফ্রম দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড চিফ জাস্টিস অফ দ্য রিপ্রেজেন্টেটিভ। হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের হাইকোর্টের বিচারপতি ছাড়া কার পরামর্শ নিয়ে থাকে? তো বলা হয় যে স্টেট গভর্নরের পরামর্শ নিয়ে থাকে হাইকোর্টে অন্যান্য জাজ নিয়োগের ক্ষেত্রে। প্রধান বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের মানে চিফ জাজ ছাড়া আর কার পরামর্শ নিয়ে থাকে, সেটা হলো স্টেট গভর্নর। এটা অ্যাকচুয়ালি 73% রাইট করেছে, রং করেছে রকমের যে 18%, তার মানে 92%-এর মধ্যে অ্যাটেন্ডেন্স। এবং এটা 13 তারিখে অ্যাকচুয়ালি লাস্ট শিফটে কোশ্চেনটা এসেছিলো। যাই হোক, খুবই ভালো কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে আসছে 32-এরটা। তো সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস আন্ডার আর্টিকেল 32, তো বললাম। আর হাইকোর্ট ক্যান ইস্যু রিট করে কততে? 226, ঠিক আছে। যারই অনুযায়ী কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইট, প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল। এটাকে বলা হচ্ছে যে সল অফ দ্য কনস্টিটিউশন বলে আখ্যা দিয়েছিলেন কে? বি.আর. আম্বেদকর। কনস্টিটিউশন, দ্য ফাদার অফ দ্য আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, সল অফ দ্য কনস্টিটিউশন বলা। এটা এসেছিল, এটা 73% রাইট করেছে, রং করেছে 17%। এসেছিল কবে? 5 তারিখে ফার্স্ট শিফটে, মানে যেদিন পরীক্ষা হয় সেদিনই এসেছিল। তো মানে ফার্স্ট চালু হয় পরীক্ষাটা। তারপরে চলে 33-এরটা, হু অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ দ্য অফিস অ্যান্ড সেক্রেসি অফ দ্য ইউনিয়ন মিনিস্টার আন্ডার 75(4) কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 75(4) ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ করিয়ে থাকেন কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অনুপস্থিত থাকে, তার জায়গা কে করে থাকে? সিজেআই। তো এটা 73% রাইট করেছে, রং করেছে 21%, মানে 94% অ্যাটেম্প করেছে। 18 তারিখে এসেছিল সেকেন্ড শিফটে। তারপরে বলা হচ্ছে, হোয়াই ইজ ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং কনসিডার অ্যাডভান্টেজ ইন দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম। ভারতে কেন পঞ্চায়েত রাজ ব্যবস্থা বিকেন্দ্রীকরণ পরিকল্পনা গৃহীত হয়েছে? মানে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা এটাই যে ইট অ্যালাউ দ্য সোশ্যাল কমিউনিটি টেলার নিডস বেসড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি 20 তারিখে এসেছিলো, 20 তারিখে ফার্স্ট শিফটে এসেছিলো। 72% রাইট করেছে, রং করেছে তখন 9.86%। তো মানে 81% অ্যাটেম্প করেছিল। যাই হোক, তো এটা খুবই একটা ভালো কোশ্চেন। এটা কিন্তু রং করার চান্স অনেক বেশি থাকে, কারণ এই যখন এই অপশানসগুলো, যেমন ইট সেন্ট্রালাইজ দ্য পাওয়ার ইন দ্য হ্যান্ড অফ এ ফিউ স্টেট, এটা অ্যাকচুয়ালি না হওয়ার চান্স বেশি। যেমন এই 4 নম্বরটা, ইট লিমিটস দ্য কমিউনিটি পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট প্ল্যানিং, এটা অনেকে নাও মারতে পারে। বাট এই 2 আর 3-এর মধ্যে এই স্লো ডাউন দ্য ডিসিশন মেকিং প্রসেস হাইন্ডারিং দ্য ডেভেলপমেন্ট, এটা তো হবেই না, তাহলে এটা তো 4 নম্বর, 3 নম্বরটা চলেই আসছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি 35-এরটা বলা হচ্ছে, হোয়াট পাওয়ার ওয়ার রিইনস্টেটেড ইন স্টেট বাই 105 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। সংবিধান সংশোধনী 105 নম্বরে রাজ্যগুলোতে কোন ক্ষমতা দেওয়া হয়েছে? পাওয়ার অফ দ্য আইডেন্টিটি টু সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ইনক্লুডিং দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা কিন্তু দেওয়ার ফলেই কিন্তু আজকের এই আমাদের রাজ্যের এই ওবিসি মানে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে চাকরি পরীক্ষাগুলো আটকে রাখা হয়েছে। কারণ যথেচ্ছ অপব্যবহার করা হয়েছে, তার ফলে যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত নয় তাদেরকে জোর করে ঢোকানো হয়েছে এই লিস্টের মধ্যে, ঢুকে একটা ক্যাওস তৈরি করা হয়েছে। যাই হোক, হয়তো অনেকে জানতে না বা অনেকে জানো, আমি জিনিসটাকে এক্সপ্লেন করলাম। এটা 6 তারিখে এসছে, 6 তারিখে ফার্স্ট শিফটে এসছে। 71% রাইট করেছে, রং করেছে কত? 14, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে 36-এরটা। তার মানে 36-এরটা, ইন্ডিয়ার টেলিকম রেভলিউশন ইজ এ মেজর আউটকাম লিবারাইজেশন হুইচ ইজ রেগুলেটরি অথর এস্টাবলিশমেন্ট 1997 টু ওভারসি টেলিকম সেক্টর। ভারতের টেলিযোগাযোগ ব্যবস্থা বিপ্লব একটা বিশেষ ফলাফল, যা সরকারের যে উদারাইজেশন, যে অ্যাকচুয়ালি যে এলপিজি সিস্টেম চালু হয়েছিল না, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, সেই একটা ফলাফল। এবং যার ফলে এই টেলিকম মানে এই ব্যবস্থাটার উপরে সরকার কন্ট্রোল আনার জন্য ট্রাই নির্মাণ করে 1997-এ, টেলিকম রেগুলেশন অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এরাই বর্তমানে কন্ট্রোল করছে এই যাবতীয় যতগুলো এই নেটওয়ার্ক আছে আর কি, তাদের নিয়ন্ত্রণ করে থাকে। যাই হোক, এটা 71% রাইট করেছে, রং করেছে কত? 16%। এসেছিলো কবে? 18 তারিখে লাস্ট শিফটে এসেছিলো। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে আমরা 37-এরটা। 37-এরটা কী বলা হচ্ছে, যে হোয়াট ইজ দ্য মেজর ড্রব্যাক অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম ইন টার্মস অফ দ্য গভর্নেন্স স্টেবিলিটি
তো ভারতের সংসদীয় ব্যবস্থার প্রশাসনিক স্থিতিশীলতার ক্ষেত্রে প্রধান ত্রুটি কী? দ্য গভর্নমেন্ট মে কোল্যাপস ডিউ টু দ্য নন কনফিডেন্স বা নো কনফিডেন্স মোশন অর কোয়ালিশন ডিসপুট। তো মানে মেন ব্যাপারটা হলো এই যে সরকার পড়ে যেতে পারে, যদি কোনো তার সরকার পড়ে যাবে তখনই যদি সেই সরকারের নো কনফিডেন্স মোশন মানে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারে, এটাই হলো এর একটা ড্রব্যাক। তো সেক্ষেত্রে বলা হচ্ছে এই যে 71% রাইট করেছে, রং করেছে 12%। এটা অনেকে রং করবে এই কারণে যে প্রেসিডেন্ট ক্যান ডিসমিস দ্য প্রাইম মিনিস্টার এনি টাইম, না এটা একদম না, এটা একদম হবেই না। ইলেকশন আর হেল্ড ইন ওয়ান এভরি ডিকেড, না প্রত্যেক 10 বছর তো হবে না। জুডিশিয়ারি ফ্রিকোয়েন্টলি ওভার রুল দ্য এক্সিকিউটিভ, একদমই না। জুডিশিয়ারি যদি ফ্রিকোয়েন্টলি এক্সিকিউটিভকে যদি করে মানে ওভার রুল করে দেয়, তাহলে সেটা খুবই মানে বিপজ্জনক একটা ব্যাপার হতে পারে। যাই হোক, তো আর্টিকেল এটা অ্যাকচুয়ালি এসেছিল 10 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 71% রাইট করেছে, রং করেছে 92%, এই 12%। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে হুইচ পজিশন, বলে হুইচ পজিশন উইদিন দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি বিলো দ্য প্রাইম মিনিস্টার ইন হায়ারার্কি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে সদস্যদের মধ্যে কোন পদটা প্রধানমন্ত্রীর ঠিক নিচের স্তরে অবস্থিত? সেটা হলো ক্যাবিনেট মিনিস্টার। তো ক্যাবিনেট মিনিস্টারের যে পদটা থাকে সেটা অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর ঠিক পরে। এটা এসেছিলো কবে? 23 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, রাইট করেছে 71% এবং রং করেছে 21%, টোটাল 90%-এর উপরে। আমি বলছি না বারবার, 90%-এর উপরে কিন্তু মোটামুটি এই কনস্টিটিউশনে যাবতীয় 40টা আমরা কোশ্চেন অ্যাটেম্প করছি, দেখছি সব কটা কিন্তু তাই। সুতরাং কনস্টিটিউশনটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, এবং আমি চেষ্টা করি যতগুলো করার। তো তারপরে 39 চলে আসছে, ইন 3 টায়ার সিস্টেম অফ দ্য কনস্টিটিউশন পঞ্চায়েত রাজ সিস্টেম হুইচ অফ দ্য বডি ইলেক্টেড গ্রাসরুট লেভেল। গ্রাসরুট লেভেলে পঞ্চায়েত নিযুক্ত হয়ে থাকে, এবং পঞ্চায়েত এখন সদস্য কত, মানে মেম্বার হতে গেলে 21 বছর হতে হয়। 21 বছর হলে পঞ্চায়েত ইলেকশনে দাঁড়ানো যায়। যাই হোক, তারপরে চলে আসছে আর 23rd মানে 23 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 71% রাইট করেছে, রং করেছে 22%। তো মোটামুটি বলছি তো যে সব কটাতেই 90% অ্যাটেম্প দেখতে পাচ্ছি আমরা। রং হচ্ছে ঠিকই। হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য 3 টায়ার সিস্টেম অফ দ্য পঞ্চায়েত সিস্টেম ইন ইন্ডিয়া। পঞ্চায়েত ব্যবস্থার 3টে সঠিক ক্ষেত্রের নাম প্রতিনিধিত্ব করে থাকে কি? ভিলেজ পঞ্চায়েত, ব্লক সমিতি অ্যান্ড জেলা পরিষদ। এটা অ্যাকচুয়ালি কী করে? এটা অ্যাকচুয়ালি ওই ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে জিনিসপত্রগুলো ব্লক লেভেলে পাঠায়, এটা ব্লক লেভেলে কাজ করে, আর এটা অ্যাকচুয়ালি ভিলেজ লেভেলে কাজ করে। এটাও তাই, 70% অ্যাটেম্প করেছে রাইট, রং করেছে 25, অ্যাটেম্প করেছে 95%। তার মানে আমি বারবার বলছি, এটা এসেছে 14 তারিখে ফার্স্ট শিফটে। তো আমি যেটা বারবার বলতে চাইছি সেটাই যে কোশ্চেনে অ্যাটেম্প কিন্তু প্রচুর এসছে, মানে কনস্টিটিউশনে এখনও পর্যন্ত যা কোশ্চেন 40খানা কোশ্চেন আমরা সলভ করলাম, দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প কিন্তু প্রচুর এসছে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ছিল না। সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে তোমরা কিন্তু যে ঠিক প্রিপারেশনটাকে নাও। যে আর আমি চেষ্টা করেছি যতগুলো মানে কোশ্চেনের উপর আরও এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে সেটাকে জাস্ট কমপ্লিট করা, যাতে ওই আর্টিকেলগুলো বা ওর ধারে পাশে আর্টিকেলগুলো তোমাদের মাথায় থাকে। চেষ্টা করো ভিডিওগুলো ভালো করে দেখার, শোনার, যে ঠিক বুঝে শুনে করার, এবং পড়ার সময় একটু অ্যালার্ট হয়ে পড়ার, কারণ পরীক্ষার বেশ অল্প কয়েকদিন বাকি আছে, যে ঠিক আছে। এবং আরও অ্যাকুরেসির সাথে তোমরা যাতে যে ঠিক রিভিশন দিতে পারো চেষ্টা করছো, সেইগুলো সেরকম ম্যাটেরিয়ালস আনার। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এর যাবতীয় যে নোটসগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমার পিডিএফ চ্যানেলে, মানে সেই পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে আপলোড করা হবে। আমি আপাতত এখনও পর্যন্ত যে 4টে পিডিএফ এই যে করলাম, ভিডিও করলাম, তার এখনও নোট আমি আপলোড করিনি। আমি আজকালের মধ্যে সেগুলো আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে। কম্পিউটার ও টপিকের উপর কাজ চলছে, আশা করি সেগুলো খুব তাড়াতাড়ি আনতে পারবো, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি চেষ্টা করছি বুধবারের মধ্যে আর 3টে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেওয়া। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। ওকে।